হ্যালো, আসসালামু আলাইকুম। ব্রাজিল কিন্তু আরও একবার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় এবং আরও একটা টুর্নামেন্টে টপে বিহীনভাবে তারা কিন্তু বারের পথ ধরলো এবং উরুগুয়ের সাথে ট্রাইব্রেকারে কিন্তু হেরে তারা টুর্নামেন্ট থেকে ছিটকে গেল এবং এই কোয়ার্টার ফাইনাল বাধাটা কিন্তু তারা কোনোভাবেই বেরোতে পারছে না। সেটা 2018 সালের বিশ্বকাপ বলেন, সেটা হচ্ছে আপনার 2022 সালের বিশ্বকাপ বলেন, সবসময় এই কোয়ার্টার ফাইনাল বাধাটা যেন ব্রাজিলের জন্য টপকানো খুব বড় একটা কঠিন কাজ হয়ে গেছে। বাট 1994 থেকে 2006 সালের ভিতরে যতগুলো ওয়ার্ল্ড কাপ হয়েছে, ব্রাজিল কিন্তু ম্যাক্সিমাম যে কয়টা ওয়ার্ল্ড কাপই হয়েছে তার মধ্যে 2বার চ্যাম্পিয়ন হয়েছে, ফাইনাল খেলেছে, সেমিফাইনাল খেলেছে। বাট সেই ব্রাজিল কোথায় গেল, তাদের পারফরমেন্স কোথায় গেল এবং এই ব্রাজিলের এই অবস্থা কেন, এবং ব্রাজিল আদৌ কি কখনো ঘুরে দাঁড়াতে পারবে নাকি ব্রাজিল 2026-এর ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারবে? সো এই সম্পূর্ণ বিষয় নিয়ে আমি কথা বলবো, সাথে আছে মিরিজান। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো ব্রাজিলের এই মুহূর্তে যে ট্রানজিশনটা চলতেছে, এটা শুধুমাত্র প্রত্যেকটা ব্রাজিল ফ্যানদের জন্য হচ্ছে একটা কি বলতে পারেন যে একটা হচ্ছে মানে বাংলা ভাষায় যেটাকে বলে হচ্ছে যে একটা আমাদের যে পরাজয়কে ঢাকার জন্য যে কথাটা বলবো সেটা হচ্ছে আমরা এটা বলার জন্য প্রস্তুত থাকি যে ব্রাজিল এখন ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে। বাট ব্রাজিল কিন্তু ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে না। ব্রাজিল কিন্তু এনাফ প্লেয়ার আছে এবং ব্রাজিল ফাইট করার মতো তাদের স্কোয়াডটাও ছিল। বাট প্রবলেম হচ্ছে যে আপনার কোচ যদি সেই প্ল্যান মতো খেলাতে না পারে ব্রাজিলকে, এবং ব্রাজিলকে সেই মতো যদি ইউজ করতে না পারে, প্লেয়ারদেরকে যদি ইউজ করতে না পারে, তাহলে কিন্তু ব্রাজিল ভালো ফল করতে পারবে না। এটা কিন্তু আমরা সবাই জানতাম। আপনি গ্রুপ পর্বের কথা যদি বলেন, কোপা আমেরিকা 2024-এর যে গ্রুপ পর্বটা ছিল, গ্রুপের যে গ্রুপ সঙ্গী যারা ছিল, প্রথম যে ম্যাচটা সেখানে লেফট ব্যাকে হচ্ছে আরানাকে দিয়ে শুরু করে, বাট আরানা কিন্তু সেই ম্যাচে ফেইল করে। সেকেন্ড এবং থার্ড ম্যাচে এসে কিন্তু দরিবল জুনিয়র তিনি ওয়েন্ডেলকে দিয়ে শুরু করে এবং ওয়েন্ডেল কিন্তু দুর্দান্ত পারফর্ম করে এবং আমরা যে হচ্ছে একটা ম্যাচে 4-0 গোল ব্যবধানে আমরা জিতলাম, 4-1 ব্যবধানে। সেই ম্যাচটাতে কিন্তু ওয়েন্ডেলের যে পারফরমেন্স ছিল সেটা কিন্তু দুর্দান্ত ছিল এবং কলম্বিয়ার সাথেও কিন্তু তিনি দারুণ খেলেছিলেন। যদিও সেই ম্যাচে সুবিধা করতে পারেনি বা ব্রাজিল গোল করতে পারেনি, বাট ব্রাজিল কিন্তু সুযোগ তৈরি করতে পেরেছিল অনেকগুলো। বাট আজকের যে ম্যাচ, এত গুরুত্বপূর্ণ একটা ম্যাচে যদি আমরা ওয়েন্ডেলের মতো একজন প্লেয়ারকে যদি আমরা স্কোয়াডে না রেখে, মানে স্কোয়াডে রেখে বেঞ্চে বসে রাখি, তাহলে আমার মনে হয় যে ব্রাজিল এই জায়গায় অনেকটুকু পিছিয়ে গেছে। কারণ আজকে কিন্তু লেফট উইং থেকে একটা আক্রমণও হয়নি। যেটুকু আক্রমণ হয়েছে ওই ড্যানিলো এবং হচ্ছে রাফিনার সুযোগে তারা কিন্তু সেই আক্রমণগুলো করেছে, বাট আক্রমণগুলো কিন্তু কখনোই তারা সাকসেসফুলি করতে পারেনি এবং বক্সের ভিতরে গিয়ে তারা যে গোলে শট করবে সেই সুযোগটা কিন্তু উরুগুয়ের ডিফেন্ডাররা দেয়নি। সো ব্রাজিল কিন্তু এই জায়গায় পিছিয়ে আছে। আবার যদি আমি বলি যে এই স্কোয়াডটাতে মিডফিল্ডের দিকে যদি আপনি তাকান, তাহলে ক্যাসিমিরোকে কিন্তু নেওয়া হয় না এবং ক্যাসিমিরোর যে অভাবটা সেটা কিন্তু ব্রাজিল হারে টের পেয়েছে। আপনাকে বুঝতে হবে যে ক্যাসিমিরোর মতো একজন অভিজ্ঞ প্লেয়ার এইরকমের একটা বড় টুর্নামেন্টে যখন দল খারাপ করতেছে, সেখানে যদি আপনি ক্যাসিমিরোকে না খেলান বা না নেন, তাহলে কিন্তু সেই চরমূল্যটা ব্রাজিলকে দিতে হবে। সেটা আমরা আগেই বলেছিলাম এবং সেটা কিন্তু এখন প্রমাণিত, যার ফলস্বরূপ হচ্ছে উরুগুয়ের সাথে শুধু ম্যাচটাই হারেনি, এত বাজেভাবে ম্যাচটা হেরেছে যে প্রত্যেকটা ফুটবল যারা ভক্ত আছে তাদের চোখে লেগে গেছে যে ফুটবলের সৌন্দর্য বলে যে একটা কথা বা সাম্বার যে ফুটবল সৌন্দর্য, সেটা কিন্তু ব্রাজিল এই ম্যাচের মাধ্যমে কিন্তু একদম ধূলিসাৎ করে দিয়েছে। এবং প্রত্যেকটা ব্রাজিল ফ্যান এই ম্যাচটা দেখার পরে অনেক মনে কষ্ট নিয়ে ম্যাচটা কিন্তু শেষ করেছে এবং যতক্ষণ পর্যন্ত ব্রাজিল ম্যাচে ছিল একটা আশা ছিল যে হ্যাঁ ব্রাজিল হয়তো কিছু একটা করবে বা কিছু একটা করবে বা গোল করবে। বাট যখন ট্রাইব্রেকারে চলে যায়, আমরা সবাই জানি যে ব্রাজিল ট্রাইব্রেকারে গিয়ে খুব একটা সুবিধা করতে পারে না, কারণ অনেক ভালো ভালো প্লেয়ার ট্রাইব্রেকার মিস করবে। গোলকিপিংয়ে যতই ভালো হোক না কেন, আপনাকে প্লেয়ারদের সাপোর্টটা দরকার। ব্রাজিল কখনো গোলকিপারের জন্য ট্রাইব্রেকারে ম্যাচ হারে না, ম্যাচ হারে প্লেয়ারদের জন্য। হয় বাইরে দিয়ে হয় প্লান্টি মিস করবে ক্রসবারে লেগে, অথবা বাইরে দিয়ে মারবে। সো এই যে একটা প্রবলেম, সেটা নিয়ে কিন্তু ব্রাজিল চাইলেও কাজ করতে পারতো। 2022-এ কিন্তু আমরা যেটা দেখেছি সেই বিষয়টা নিয়ে এখন পর্যন্ত কিন্তু কোনো কাজ করা হয়নি এবং দরিবল জুনিয়র এই দলটাকে নিয়ে খুব একটা যে সময় পেয়েছেন, তিনি কিন্তু সেই সময়টাও পাননি। তাকে দিয়ে শুরু করানো হয়েছে কোপা আমেরিকা, শুরুতেই তিনি কোপা আমেরিকা পেয়েছেন, বাট দলের যে পারফরমেন্স সেটা কিন্তু দরিবল জুনিয়রের যে চাকরিটা সেটা কিন্তু খুব একটা টিকানোর জন্য যে সাহায্য করবে সেটা কিন্তু আমি বলতে পারছি না। যদি আজকে অথবা কালকে যদি দরিবল জুনিয়র চাকরিতে যায়, আমি কিন্তু অবাক হব না, কারণ ব্রাজিল যেভাবে ফুটবল খেলেছে এটা আসলে ফুটবল অ্যাজ এ ফুটবল ফ্যান হিসেবে এটা কিন্তু মানা যায় না। আপনি যে দলেরই ফুটবল ফ্যান হন না কেন, ব্রাজিলের ফুটবল ফ্যান হতে পারেন, আর্জেন্টিনার হতে পারেন, জার্মানি, স্পেন, যে দলেরই হন না কেন,
ব্রাজিলের এই খেলার কিন্তু আপনাকে হতাশ করবে, এটা 100% শিওর। কারণ উরুগুয়ের মতো একটা দলের সাথে, যে উরুগুয়ের সাথে আমাদের অতীতে দুর্দান্ত একটা এবং অ্যামাজিং একটা হচ্ছে রেকর্ড আছে, সেই রেকর্ডটা কিন্তু আমরা ধরে রাখতে পারিনি। এবং এই ম্যাচটাতে যে ব্রাজিল সুবিধা করতে পারবে না, এটা আমরা অ্যাজ এ ব্রাজিল ফ্যান হিসেবে আমরা এটা অনেক আগে থেকেই জানতাম, বাট এত বাজেভাবে যে হারবে সেটা কিন্তু আমরা কল্পনাও করতে পারিনি। আমি ম্যাচের কথা বলছি, যে ম্যাচের ভিতরে ব্রাজিল পরিষ্কার কোনো সুযোগ তৈরি করতে পারেনি। একটাবার চিন্তা করে দেখেন যে এই দলটার প্ল্যানটা কি ছিল। তারা কি ডিফেন্সিভ খেলে হচ্ছে টাইব্রেকার পর্যন্ত নিতে চেয়েছিল, নাকি তারা হচ্ছে ম্যাচের শেষের দিকে গিয়ে তারা গোল করবে, এরকম একটা প্ল্যান ছিল? যখন 75 মিনিটে উরুগুয়ের প্লেয়াররা লাল কার্ড খেয়ে বের হয়ে গেল 10 জনের দল, এরপরে যে ব্রাজিল আরো খারাপ করেছে, মানে একটা সুযোগ তৈরি করতে পারেনি। জাস্ট এনরিকের একটা দুর্বল শট ছিল, যে শটটা আপনি আমি যে কেউ সেভ করতে পারবো। সো এই যে ব্রাজিলের প্ল্যানের একটা ঘাটতি বা ব্রাজিলের যে হচ্ছে পরিকল্পনার একটা ঘাটতি, সেটা কিন্তু বিরাটভাবে আমরা সামনে চলে এসেছে। আর আরেকটি ইম্পর্টেন্ট কথা যদি আপনাকে বলি, যে 1994 থেকে 2007-8 পর্যন্ত যে ব্রাজিলের যে খেলার ধরন ছিল, যে প্লেয়ার সিলেকশন ছিল, সেটা কিন্তু দুর্দান্ত ছিল। এবং ব্রাজিল কিন্তু তখন এমন একটা দল ছিল যে এই ব্রাজিল দলকে হেড করার মতো কেউ ছিল না। বাট এই ব্রাজিল দলটায় যে মুদ্রার উল্টো পিঠটা দেখা শুরু করেছে, এবং ব্রাজিল আদৌ এখান থেকে উঠতে পারবে কিনা সেটা কিন্তু এখন সবাই সন্দেহ মনে করছে। বাট ব্রাজিল কিন্তু এখান থেকে উঠবে, তারাও ভালো সময় পার করবে। বাট তার জন্য তাদের একটা শিরোপা মাস্ট বি, একটা দরকার, যে কোনো মূল্যে হোক একটা শিরোপা দরকার। কারণ একটা ফুটবল জাতি নতুনভাবে জাগ্রত করার জন্য শিরোপা কিন্তু সবচাইতে বড় ভূমিকা পালন করে। আপনি পর্তুগালের কথা বলেন, পর্তুগাল শিরোপা জিততে পারে না, তাদের ফুটবলার ভালো কোনো ফুটবলার নেই। যখন 2016 সালের ইউরোটা চ্যাম্পিয়ন হলো, এরপরে কিন্তু আপনি পর্তুগালের দিকে তাকান, তাদের ভুরি ভুরি প্লেয়ার। আপনি আর্জেন্টিনার কথা বলেন, যারা 28টা বছরে তারা শিরোপা খরাই ছিল, তারা জাস্ট একটা কোপা আমেরিকা জেতার পরে তাদের যে ফুটবলের যে জাগ্রত, এমনভাবে জাগ্রত হয়েছে যে এখন চাইলে আর্জেন্টিনা 2-3টা স্কোয়াড বানাই ফেলবে, এবং সেই 2-3টা স্কোয়াড যে কোনো দলকে চ্যালেঞ্জ জানাতে পারবে। সো ব্রাজিলকে ঘুরে দাঁড়ানোর জন্য অ্যাট এনি কস্ট, যে কোনো মূল্যে হোক, একটা ট্রফি দরকার। সেটা কোপা আমেরিকা হোক, সেটা বৈশ্বিক কোনো টুর্নামেন্ট হোক, বা সেটা বিশ্বকাপ হোক, যে কোনো মূল্যে হোক একটা ট্রফি লাগবে। ট্রফি জিততে পারলে ব্রাজিল কিন্তু ঘুরে দাঁড়াবে। এবং এছাড়া ঘুরে দাঁড়ানো ব্রাজিলের জন্য খুব কঠিন কাজ। এবং নেইমার কবে ফিরবে, এবং যে কোচেস আছে, আমার কাছে যেটা মনে হচ্ছে বর্তমান সময়ে ব্রাজিলের সবচেয়ে বড় প্রবলেম, সেটা হচ্ছে ব্রাজিলের কোচ। এই কোচটা দিয়ে আপনি কতদূর সামনে একাই যেতে পারবেন সেটা কিন্তু আসলে মানে আমি জানি না। কারণ দরিবল জুনিয়রকে সবাই বলতে যে ডাল ভাত কোচিং করান, মানে তিনি একদম সহজ একটা কোচিং করান এবং প্লেয়ারদেরকে সেটা দিয়েই খেলতে বলেন। এবং এই প্ল্যানটা প্রত্যেকটা কোচ কিন্তু বুঝে যায়, এবং তাদের কিন্তু সুবিধা হয় ব্রাজিলের এগেইনস্টে ভালো করার জন্য। সো ব্রাজিলের উচিত এখন তাদের দেশের যে একটা ঐতিহ্য, বা তারা যেটা নিয়ে অনেক বেশি ইমোশনাল, যে আমাদের দেশের কোচতেই দলটাকে পরিচালনা করব, সেখান থেকে বের হয়ে আসা। ইউরোপ থেকে কোনো কোচ যদি নিয়ে আসে ব্রাজিল, তাহলে ব্রাজিল হয়তো মানে ভবিষ্যতে ভালো করতে পারবে। এছাড়া ব্রাজিল ধুঁকতে থাকবে, এবং ব্রাজিল এই মুহূর্তে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের টেবিলের 6 অথবা 5 নম্বরে আছে। সো ব্রাজিলকে কিন্তু এখনই ওইরকমভাবে ঢালাওভাবে সাজানোর একটা সুযোগ এসেছে। এবং আমার মনে হয় স্কোয়াডটাকে একদম ঢালাওভাবে সাজিয়ে এবং একদম শূন্য থেকে শুরু করতে হবে ব্রাজিলকে। এছাড়া ব্রাজিলের সামনে কিন্তু কোনো উপায় নেই। যদি এইভাবে ব্রাজিল চলতে থাকে, একটা সময় হারিয়ে যাবে। সো আমি জানি না ব্রাজিল কতদিন পরে ঘুরে দাঁড়াবে, বাট ঘুরে দাঁড়ানোর জন্য ব্রাজিলকে যা করা দরকার ব্রাজিল আশা করি সেটা করবে। ব্রাজিল সমর্থকদের হতাশ হওয়া যাবে না, ধৈর্য ধরতে হবে। একটা সময় ব্রাজিল আবার আগের অবস্থানে ফিরে আসবে, এবং ব্রাজিল আগের মতো ফুটবল খেলবে, এবং ব্রাজিলকে দ্বারাই আমরা আবার অনেক উৎসব করব, অনেক মজা করব। সো এই আশা রেখেই আজকে ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।